একজন দেশি মদের মাফিয়া ডনকে গুলি করে হত্যা করা হলো আর তার নিজেরই বাড়িতে। রাজার মৃত্যু হওয়ার পর অনেক বিরোধী গ্যাং সিংহাসনের দিকে নজর দিল। আজ আমরা আপনাদের দেখাচ্ছি একজন কান্ট্রি লিকার ডনের গল্পের দ্বিতীয় ভাগ। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। 2006 সাল। দেশি মদের মাফিয়া ডন আনন্দ পিল্লাই তার প্রতিদ্বন্দ্বীদের তার ছেলে বাসুদেবনের বিয়েতে নিমন্ত্রণ করে। সে ভেঙ্কটেশ নায়ার, কাশিম কুরেশি আর জেকব কুরুভিল্লার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চায়। আর এর মধ্যেই বিয়ের অনুষ্ঠানে একটা সুপারি হত্যার ছায়াও দেখা যায়। বিয়ের এক সপ্তাহ পর 4 খুনি একদিন রাতে আনন্দ পিল্লাইয়ের বাড়িতে পৌঁছে যায়। কিন্তু যখন আনন্দ পিল্লাই সামনে আসে তখন 4 জনই তাকে গুলি করে হত্যা করে। 34 বছর আগে 1972-এ আনন্দ তার গ্রামে ঘড়ি সারাইয়ের কাজ করত। গ্রামে আনন্দের সবচেয়ে কাছের বন্ধু ছিল ভেঙ্কটেশ নায়ার। একটা দেশি মদের ঠেকের বাইরে আসা গাড়ি আনন্দকে আকর্ষিত করে। সে তার রহস্য জানতে চায় আর টাকা বিলোনোর সেই লোকটার কাছে পৌঁছতে চায়। আনন্দ তাদের দলের সঙ্গে যুক্ত হয়ে যায় আর ভেঙ্কটকেও সঙ্গে নিয়ে নেয়। শশী ধরনের আনন্দের সাহস আর আত্মবিশ্বাস পছন্দ হয়ে যায়। দেখতে দেখতেই আনন্দের জীবন বদলাতে শুরু করে। আনন্দের সঙ্গে পার্বতীর বিয়ে হয় আর তাদের 3 সন্তান হয়, গোবিন্দ, অরবিন্দ আর বাসুদেবন। 1985 সাল। শশীধরন অবসর নিতে চায়। সে তার সাম্রাজ্য আনন্দকে অফার করে। ক্ষমতায় আসার পর আনন্দ কিছুটা অহংকারী হয়ে পড়ে। বহু বছর কেটে যায় আর এই ব্যবসায় আরো নতুন লোক চলে আসে। একজন হলো ছোট মাফিয়া কাশিম কুরেশি আর অপরজন হলো জেকব কুরুভিল্লা। আনন্দ এই প্রতিযোগিতা মানতে পারে না। সে তার কাছের লোক ফয়াজকে পাঠায় কাশিম কুরেশির দলে ঢুকে ভিতর থেকে অনিষ্ট করার জন্য। আর একজন বিশ্বস্ত লোক আদিরাজকে সে জেকবের গ্যাংয়ে পাঠায়। আর অন্যদিকে ভেঙ্কট নায়ার আনন্দের অভিমান আর অহংকারে বিরক্ত হয়ে নিজের ব্যবসা শুরু করে। আনন্দ কাশিম আর জেকবকে তো নিজের এলাকা ছাড়া করতে সফল হয়, কিন্তু ভেঙ্কটের বেড়ে ওঠা ব্যবসা নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। সেই সময় আনন্দের যার পরনাই শত্রুতার কারণে তার বড় ছেলে গোবিন্দের উপরে হামলা হয়। সেই কারণে গোবিন্দ তার বাবার বাড়ি আর ব্যবসা দুটোই ছেড়ে দেয়। কিন্তু আনন্দ সবচেয়ে বড় ধাক্কা খায় যখন জানতে পারে যে তার অন্য ছেলে গোবিন্দ তারই প্রতিপক্ষ কাশিমের গ্যাংয়ে সামিল হয়ে গেছে। আর তারপর আসে আরো একটা খবর যে ব্যবসায় ভেঙ্কট নায়ার এবার আনন্দ পিল্লাইয়ের উপরে উঠে যাচ্ছে। এবার তারপর একটা জঙ্গলে একটাই রাজা হতে পারে আর সেটা আমি। রাজা হয়ে থাকতে গেলে অন্যদের বোড়ে বানিয়ে রাখাটা খুব জরুরি। যে বোড়ে হতে পারে না সে শুধু শত্রু হতে পারে। আর শত্রুর মোকাবিলা করবার একটাই রাস্তা আছে, শত্রুকে শেষ করে দাও। কথাটা মন দিয়ে শোনো। সময় এসে গেছে, ডেরা বদলাতে হবে। জ্যাকবের গ্যাং ছেড়ে এখন তুমি ভেঙ্কটের গ্যাংয়ে ঢুকে পড়ো। ওর পরে ওকে আমি নিজেই ঠিক দেখে নেব। ঠিক আছে। তুমি আগে আনন্দ পিল্লাই এর জন্য কাজ করতে। এই ধান্দায় প্রত্যেকটা মানুষ কখনো ওর জন্য কাজ করেছে। আমি কি করে জানবো যে তুমি ওর চর নও? ওইসব আমার করা হয়ে গেছে স্যার। জ্যাকব দাদার ওখানে আমাকে আনন্দ দাদাই পাঠিয়েছিল। এখন ওনার কাজ হয়ে গেছে, আমি ওনার কোনো কাজের না। কিন্তু নিজে তো পুরো জীবন বাকি আছে স্যার। আর আমি দিব্যি খেয়ে বলছি, কোনো বেইমানি করবো না এখানে। ঠিক আছে, আমার কাছে একটা সুপারভাইজারের জায়গা খালি আছে। খুব বেশি টাকাও দেবো না, খুব বেশি দায়িত্বও নেই। বলো তুমি রাজি? কবে থেকে শুরু করবো? আজ থেকে। খাবারটাও খাচ্ছ না আর রেগেও আছো, এইভাবে কতদিন চলবে? আমি গোবিন্দর উপরে রাগ করিনি। তুমি কি আমাকে রাক্ষস ভাবছো? আমি কি সেটা বলতে পারি? কিন্তু আমি জানি যে কেউ যদি তোমার বিরোধিতা করে সেটা তুমি একদমই পছন্দ করো না। আর আমি এটা চাই না যে আমার ছেলে তোমার অপছন্দের তালিকায় আসুক। একটু শোনো, গাড়িটা একটু দাঁড় করাও, যেতে হবে।
আরে ভাই, আগের দিকে রাস্তাঘাট খুব ফাঁকা, তাই না? যদি করার হয় তাহলে করে নাও, অনেক লম্বা রাস্তা আছে। প্রত্যেকবারের চেয়ে বেশি, কারণ অনেক কাজ করতে হবে। আরো অনেক বেশি পাবেন স্যার, যত চাইবেন তত পাবেন। কাজটা অনেক বড়। শোনো, এই গাড়িটা গোডাউন যাবে, কিন্তু মাল যাবে না, বুঝলে? চলো ফটাফট, চলো চলো। আমাদের সব মাল ধরে ফেলেছে স্যার। ও আমাকে ফোন করেছিল, 2 নম্বর রুটের 4টে ট্রাকই ধরা পড়ে গেছে। মুখটাকে খুলেছে। আমাদের ওই যে চেন অফিসার অ্যান্টনি ছিল না, তার ট্রান্সফার হয়ে কোন এক স্ট্যালিন এসেছে, সেই এর পেছনে আছে স্যার। কিন্তু ওর পিছনে কে রয়েছে এগুলো যে করাচ্ছে? ভেঙ্কট, কোনো অধিরাজ আমাদের 3টে ট্রাকই চুরি করে পালিয়েছে, আর আমাদের সাথে অন্য ট্রাকগুলোও ধরিয়ে দিয়েছে। কোনো একজন নতুন অফিসার আমাদের রুটটাকে সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা করে যাচ্ছে। এই আদিরাজ তোকে আনন্দের লোক ছিল, তাই না? হ্যাঁ দাদা, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি যে ও নিজের ব্যবসা শুরু করবে বলে আনন্দ পিল্লাইয়ের সঙ্গে ঝামেলা করে ও আলাদা হয়ে গিয়েছিল। হ্যাঁ আনন্দ, তোর সঙ্গে যাই হোক না, খুব খারাপ হয়েছে। তোর শুনে কি সত্যিই খারাপ লেগেছে আনন্দ? এর মধ্যে আমার কোনো হাত নেই ভেঙ্কট। আমার লোকে আমার সঙ্গেও এরকম করেছে। আমি তোর কথাতেই বিশ্বাস করছি, কিন্তু একটা কথা মনে রাখিস, আমরা একে অপরকে কথা দিয়েছিলাম কেউ কারো ব্যাপারে নাক গলাবো না। তোর এই ছোট্ট ব্যবসায় আমি কেন নাক গলাতে যাব? কিভাবে চলতে হয় আমি তোকে শিখিয়েছি। তোর সঙ্গে আমি রেস করতে যাচ্ছি নাকি? বলার জন্য ধন্যবাদ। ওকে বলো 1 বছরের জন্য যেন গা ঢাকা দেয়, আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, ছায়াও যেন দেখতে না পাওয়া যায়, বুঝেছো? আচ্ছা, আমার আদিরাজকে চাই, যে কোনো মূল্যেই হোক। আমি শালা কারোর ব্যাপারে থাকি না, আর কেউ আমার ব্যাপারেও থাকবে না। আমার আদিরাজকে চাই, যে কোনো মূল্যেই হোক। এই গোডাউনটা এক্সাইড চৌকির একদম পাশে। বেকার আমাদের ট্রাকগুলোকে শহরের ভিতর অব্দি আসতে হবে না। হ্যাঁ, আর ডিস্ট্রিবিউটরদের এখানে ডেকে নিতে পারবো। খুব ভালো কাজ করছো গোবিন্দ, কিন্তু তোমার জন্য একটা অনেক বড় সেক্টর অপেক্ষা করছে। আমি জানি কাসিম ভাই, কিন্তু তুমি শুধু আমার এই কাজটা একবার ভালো করে চালু হতে দাও, তারপর নিজের কাজে আমি আর কোনো ফাঁক রাখবো না। খুব ভালো, বেশ ভালো। হ্যাঁ ভাই। কাসিম ভাই, কাসিম ভাই, কাসিম ভাই, কাসিম ভাই, কাসিম ভাই, কাসিম ভাই। দাদা
কাশিমের বুকে গুলি লেগেছে, খুব সিরিয়াস। গোবিন্দ, ও ঠিক আছে। ভেঙ্কটের কি খবর? ওখান থেকে এখনো কোনো খবর পাওয়া যায়নি দাদা, কিন্তু আমি নিশ্চিত দাদা ওরা আধিরাজকেই খুঁজছে। ওকে যেন কেউ না ধরতে পারে, কিছুতেই নয়। গোবিন্দ, বিপদ তোমার রক্তের মধ্যেই, শত্রুতা তোমার পূর্বপুরুষের দান। তুমি আনন্দ পিল্লাইয়ের ছেলে। কিন্তু এখন আমি এই ব্যবসা ছেড়ে দেবো কাসিম ভাই, অন্য কাজ করব, অন্য যা কিছু, কিন্তু এটা না। আমাকে যেতে দাও কাসিম ভাই। যাও। তুমি নিজের খেয়াল রেখো। এসো জেকব। অন্য কেউ হলে তো পাঁচারই আশা ছিল না। ওই ওপরে যে কেউ আছে আমার সাথে। আর আনন্দ পিল্লাইয়ের ছেলে গোবিন্দ তোমার সঙ্গে আছে? আমি সবসময় এইটাই বলেছি যে গোবিন্দর আরেকটা নাম বিপদ, বিশাল বড় বিপদ। মনে আছে আমাদেরকে একসঙ্গে এলাকা ছাড়তে হয়েছিল, তখন আমি একটা কথা বলেছিলাম, আনন্দ পিল্লাই নিষ্ঠুর, একদম নিষ্ঠুর। ঠিক আছে, ও বাদশাহ, কিন্তু বাদশাহ হলেও সে একটা মানুষ, আর মানুষ বলেই ও চিরকাল বাঁচবে না। ওকে মরতেই হবে, খুব তাড়াতাড়ি মরতে হবে। এটা কি হলো বলো তো? যে কারণে বাড়ি ছাড়লাম, এখানেও সেই একই ব্যাপার। জানি না শ্রুতি, বাড়ি হোক কিংবা বাইরে, আমি শুধু বিপদের থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছি, কিন্তু বিপদ আমাদের পিছু ছাড়ছে না। হ্যাঁ, কিন্তু আমরা এই বিপদের হাত থেকে মুক্তি পেতে পারি, তাও নিজেদের বাড়িতে থেকে। আমি কিছু বুঝলাম না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। বাবা, আমি ফিরতে চাই বাবা। কে আটকাচ্ছে? তুই এই বাড়ির সবচেয়ে বড় ছেলে রে বাবা। এই বাড়ি, এই ব্যবসা সব তো তোদের জন্যই থাকবে। আমি বাড়ি ফিরতে চাই বাবা, ব্যবসায় নয়। আমি অন্য কিছু করতে চাই বাবা, অন্য কিছু, কিন্তু আইনি। আমাকে স্বাধীনতা দাও বাবা। বাবা, আমাকে নিজের রাস্তা বেছে নিতে দাও তুমি, প্লিজ। ঠিক আছে বাবা, তুই তোর রাস্তা নিজেই খোঁজ। তুই যা করতে চাস কর, তোর মা সবচেয়ে বেশি খুশি হবে, আর আমিও। বাবা, আনন্দের নজরে তার ছেলে আবারও ঘরে ফিরে এসেছিল, কিন্তু সে কেন ফিরে এসেছিল সেটা খুব তাড়াতাড়ি সামনে আসতে চলেছিল। তবে এই মুহূর্তে আনন্দ তার অবৈধ ব্যবসা শক্ত হাতে ভয় দেখিয়ে চালাচ্ছিল। তার প্রতিদ্বন্দ্বীরা অনেক পিছনে পড়ে গিয়েছিল, কিন্তু লালসা, হিংসা, অহংকার আর ছলনার উপর দাঁড়িয়ে থাকা সুখ শান্তির অট্টালিকা কতদিন টিকতে পারে? কিছু বলছো না যে? খুব ভালো, ভীষণ ভালো।
একটা কাজ করো, সব ছাপিয়ে দাও। বন্ধুরা কেউ আসুক না আসুক, শত্রুদের আশা চাই। ভেঙ্কট, কাসিম, জ্যাকব, তুমি নিজে ওদের তিনজনকে কার্ড দিতে যাবে। হ্যাঁ অবশ্যই দাদা। বাইরে থেকে তো বোঝা যায় না পার্বতী, আমি ভেতর ভেতর বুড়ো হয়ে যাচ্ছি। তুমি শুধু একলাই হচ্ছ না, ভাবছি বন্ধুত্ব করে নি সবার সাথে। খুব ভালো ভেবেছ গো। শত্রুতা শুধু বরবাদই করে, আর কিচ্ছু না। বাসুর বিয়ের দিনটাতেই না সবাইকে একসাথে বসিয়ে কথা বলবো, পরিষ্কার কথা বলে নেবো। একজন কিছুতেই অন্যজনের কাজে নাক গলাবে না। আমি বড় না, আমাকেই কাজটা করতে হবে। কি বলো? খুশি তো? মোরগটা 2 সপ্তাহ পরে কাটা হবে। ওর বাড়িতে কোনো বিয়ে টিয়ে আজও না। আনন্দের দুনিয়ায় এমন কেউ একজন ছিল যে শুধুমাত্র বোরে হয়ে থাকতেই রাজি ছিল না। কান্ট্রি লিকার স্মাগলিং এর ব্যবসায় আনন্দ যে নৃশংসভাবে উপরে উঠেছিল, সেই নৃশংসতাই মৃত্যু হিসাবে তাকে নিচে নামালো। এই হত্যাকাণ্ড একটা বুদ্ধিদীপ্ত চক্রব্যূহ রচনা হয়, যেরকম আনন্দ তার শত্রুদের জন্য রচনা করত। শ্রুতি, আমার স্ত্রী আমাকে ফোন করে বলল, আর আমি সঙ্গে সঙ্গে এখানে চলে এলাম। যারা এখানে এসেছিল তাদের চেনেন আপনি? না, আগে কখনো দেখিনি ওদের। আনন্দ দাদা আছে, দেখা করব। আপনার শাশুড়ি মা দেওরের বউকে বলেছিলেন যেন ওরা লাশ না ছোঁয়। কি হলো? বাবার গুলি লেগেছিল, পুলিশ কেস ছিল, তাই বলেছিলেন। যখন ছুঁতে বারণ করেছিলেন তখন উনি কি বেঁচে? আগে আমি জানি না। আপনি আপনার দেওরের স্ত্রী, তাকে বলেছিলেন পুলিশকে ফোন করতে। আগে হ্যাঁ। অ্যাম্বুলেন্স নয় কেন? আপনি কি বলতে চাইছেন ইন্সপেক্টর সাহেব? বলবেন আপনারা, বুঝবো আমরা। মার্ডারের আগে পরে কি কি হয়েছে আর কেন হয়েছে? স্যার, এক প্রতিবেশী তার বাড়ির দরজা বন্ধ করছিলেন, তখন একটা গাড়ি যেতে দেখেন। আনন্দদার বাড়ি থেকে একটা স্যান্ট্রো গাড়ি যেতে দেখেছি আমি। নাম্বার মনে আছে? না স্যার, নম্বরটা দেখতে পাইনি আমি। তারপর চিৎকারের আওয়াজ শুনে এখানে ছুটে এসেছি আমি। সব মিলিয়ে 6টা কার্তুজ পাওয়া গেছে, অ্যানালাইজ করতে হবে। এখনই হয়েছে, এই 1-1.5 ঘন্টা আগে। অরবিন্দ, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে?
বাবাকে কেউ গুলি মেরে দিয়েছে। উনি ঠিক আছেন তো? বাবা আর বেঁচে নেই। ক্লোজ রেঞ্জ থেকে ফায়ারিং হয়েছে। বডি থেকে আনুমানিক 5টা গুলি উদ্ধার করা হয়েছে। অনেক কটা গুলি চালিয়েছিল। হার্ট, লাংস কমপ্লিটলি ফুটো করে দিয়েছে। খুন করার উদ্দেশ্যেই এসেছিল, নিজের কাজ করে দিয়ে গেছে। এই ধান্দায় রোজ নতুন নতুন শয়তানের জন্ম হয়। আনন্দ পিল্লাই এই ধান্দার কিং ছিল। আর শত্রুদের পুরো হিস্ট্রি রয়েছে। কোনো চেনা জানা লোকই হয়তো, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনে, আমাদের পুলিশ ফোর্সে হতে পারে। এতক্ষণ কি হচ্ছিল যে বড় মাছ ছোট মাছকে শেষ করে ফেলছিল, আর এই লোকগুলো নিজেদের লড়াই থ্রু অ্যাডমিনিস্ট্রেশন লড়ছিল। যেমন একে অন্যের মাল ধরিয়ে দেওয়া, একজন একজনের বিরুদ্ধে টিপস দেওয়া এটসেট্রা। কিন্তু এখন প্রথমবার কেউ সবচেয়ে বড় মাছটাকে মেরে ফেলেছে। মানে এখন কেউ বড় মাছ হতে চাইছে। শুধু আমি চাইলে এটা হবে না। আমি যদি চাই তাহলে যে কোনো বড় ছোট নোংরা মাছকে মেরে ফেলতে পারি। স্যার, আমাদের সবার আগে হত্যাকারীকে খুঁজতে হবে। হত্যাকারী তো হত্যাকারী হয়, তুমি শুধু ভাড়াটের খোঁজ নাও। কে দিয়েছে, কেন দিয়েছে? আমার নাকে কোনো পচা মাছের দুর্গন্ধ আসছে অফিসার। স্যার, স্যার, সাসপেক্টদের লম্বা লিস্ট। সবার প্রথমে নাম আসে আনন্দ পিল্লাইয়ের ছোটবেলার বন্ধু ভেঙ্কটেশ নায়ারের। দুজনে একসঙ্গে ব্যবসা করত, পরে শত্রু হয়ে যায়। দ্বিতীয় নম্বরে নাম আসে কাসিম কুরেশির, একজন ছোটখাটো স্মাগলার। আনন্দ ওকে ডিস্ট্রিক্ট থেকেই নয়, স্টেট থেকেই বের করে দিয়েছে। এই কাসিমের ওপর ব্যাঙ্গালোরেও অ্যাটাক হয়েছিল। ওই অ্যাটাকের সময় আনন্দর বড় ছেলে গোবিন্দ কাসিমের সঙ্গেই ছিল। মানে? স্যার, গোবিন্দ আনন্দকে ছেড়ে কাসিমের সঙ্গেই জয়েন করেছিল। খুব অদ্ভুত ব্যাপার তো। স্যার, অ্যাটাকের পর গোবিন্দ আবার বাড়ি ফিরে আসে আর একটা লাইসেন্স বার চালাতে শুরু করে। জেকব কুরুবিল্লারও আনন্দ সঙ্গে ঠিকঠাক হতো না। স্যার, এই আনন্দ পিল্লাই জেকব কুরুবিল্লার লিকারের ব্যবসা ডিস্ট্রিক্ট থেকে বন্ধ করে দিয়েছিল। এই আনন্দ পিল্লাইয়ের নিজের গ্যাংয়ের কারোর সঙ্গে গন্ডগোল আছে। একজন ফেস কুট্টি, আরেকজন হলো অধিরাজ। এই ফ্যাজ তো ব্যবসা ছেড়ে দিতে চেয়েছিল, আর ও যে টাকাটা পেত আনন্দ সেটা ওকে দিচ্ছিল না। আমার ভাগ চাই। এক্ষুনি এখানে তোকে জ্যান্ত পুঁতে দেব। এই অধিরাজের গল্পটা কি? স্যার, এই অধিরাজের সঙ্গে কি হয়েছে সেটা কেউ জানে না। ও হঠাৎ করে গায়েব হয়ে যায়। ও কোথায় গেছে, কেন গেছে, কেউ জানে না। কাসিম আর জেকব শ্মশানে যায়নি। কাসিম এখন দুবাইতে আছে, জেকব কোথায় আছে কেউ জানে না। সবার খোঁজ করতে হবে সতীশ, ধীরে ধীরে এক এক করে, দাবার ঘুঁটিগুলোর মতো। আসলে এক রাজার মাত হয়েছে। দেখুন স্যার, আনন্দ পিল্লাইয়ের ছেলের বিয়ের দুদিন পরেই আমি দুবাইয়ে চলে আসি কাজে। সেটা 27শে মে ছিল। তাহলে কি করে 3রা মে আমি আনন্দ পিল্লাইয়ের মার্ডার করতে পারি? আমি তো তবে থেকে এখানেই আছি। কাসিম কুরেশি তো আর কালকে জন্মায়নি। কখন বললাম যে আনন্দবাবুর খুন তুই করেছিস? তাহলে আপনি আমাকে ফোন করলেন কেন? মার্ডারটা ফোন দিয়েও করা যায়, দূরে বসে দুনিয়ার যে কোনো কোণ থেকে মার্ডার করা যায়। কিন্তু আমি এটা তো বলছি না যে তুই করিয়েছিস। তাহলে আপনি বলতে কি চান? দেখ, আমি এটাই বলতে চাইছি যে তুই তাড়াতাড়ি এখানে আয়। বাকি যা কথাবার্তা বলা শোনা এখানে বসেই হবে।
আরে শুনুন, ও আনন্দ পিল্লাইয়ের একেবারে খাস লোক। আমি শুনলাম টোটাল ক্লিন হয়ে গেছে, নিজেই চলে গেছে। কোথায় সে এখন বলতে পারবো না। আর ওই অধিরাজ যাকে পাওয়া যাচ্ছিল না? ও এখনও নিখোঁজ। অনেক জিজ্ঞেস করেছি, কেউ জানে না। আর ওই সেন্টার কোনো খবর? আমি দুজন লোক লাগিয়েছি, কিন্তু আমার স্টেটের না, দুজনই বাইরের। ওই হত্যাকারীরা ওরাও কি বাইরে ছিল? বেটার হয় না স্যার? মানে আপনার যদি আমাকে ফিনিশ করতে হয়, আরে কথার কথা বলছি আর কি, তাহলে আপনি আশেপাশের লোকদের নিয়ে নিন। খুনি যত দূর থেকে আসবে রিস্ক ততই কম হবে। মানে ভিতরের লোক বাইরে থেকে আর বাইরের লোক ভিতর থেকে করায়। ধান্দার জন্য তো ঠিক না স্যার? অরবিন্দ, বাবার সাথে কাজটা তুই দেখতিস, চাইলে আগামী দিনে তুই দেখতে পারিস। আমি আমার নিজেরটা নিয়ে খুশি আছি। জয়রাম আঙ্কেল, আপনি থাকবেন আমার সাথে? আরে জিজ্ঞাসার কি আছে? আমি শুধু আনন্দ দাদার সাথে নয়, আমি তো পুরো পরিবারের সাথেই যুক্ত আছি। বাসু, আজ থেকে তুই হোটেল দেখবি। ঠিক আছে দাদা। যদি বাবা আমাকে কাজ করতে দেখে যেতে পারতেন। বাসু, কখনো কখনো মানুষ নিজের শেষটা জানে, কিন্তু তবুও তারা শুরু করে আর সেই রাস্তায় পথ চলা শুরু করে। বাবাও ঠিক সেরকমই ছিল। গোবিন্দ দাদা, বাবা মাঝ রাস্তা থেকে ছেড়ে চলে যেতে চাননি। উনি রাস্তা বদলাতে চেয়েছিলেন, কিন্তু খুব দেরি হয়ে গেছিল। গোবিন্দ, পুলিশ স্টেশন থেকে ফোন এসেছে, আমাকে ওখানে ডাকছে। তোমাকে কেন? কিছু বুঝতে পারছি না, শুধু বললো এক্ষুনি আসুন। আনন্দের উপরে কার রাগ ছিল না ইন্সপেক্টর? ও সবাইকে অপমান করত, আমি নিজে দেখেছি। ও ছোটবেলার বন্ধু ছিল আমার। আপনি ছোটবেলার বন্ধুত্বের কথা বলছেন, আপনার কি মনে হয় আপনার উপর সন্দেহ হবে না? আমি জানতাম যে আমার উপরেই সন্দেহটা আসবে। সব থেকে বেশি সহ্য তো আমিই করেছি ওকে। আপনাদের বন্ধুত্ব কেন ভাঙলো? অহংকারের দ্বিতীয় নাম ছিল আনন্দ পিল্লাই, লোভের আরেকটা নাম ছিল আনন্দ পিল্লাই। আমি ওকে সবসময় একটাই কথা বলতাম, রাজা আর সৈন্য খেলার পরে সবসময় একই বাক্সে পড়ে থাকে। কিন্তু ও বুঝতেই চাইতো না। আনন্দ পিল্লাই এর খাস লোক আধিরাজ, যে আপনার ট্রাক চুরি করেছিল, মাল ধরিয়ে দিয়েছিল। আনন্দ পিল্লাই এইসব ছোটখাটো কাজের জন্য বিখ্যাত ছিল ওর ব্যবসাতে। কিন্তু একটা কথা বলবো, যতক্ষণ আমি ওর সঙ্গে ছিলাম ও একটা একটা সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। আর যখন আমি ওর সঙ্গ ছেড়ে দিলাম, তখনও ভাবলো যে কিভাবে অন্যের সিঁড়ি কেড়ে নেওয়া যায়। উনি কি আপনার সিঁড়িও কেড়ে নিচ্ছিলেন? হ্যাঁ, করেছিল। কিন্তু এই সামান্য ব্যাপারের জন্য আমি আনন্দকে মারতে পারবো না। কি করে বোঝাই আপনাকে আমি? হ্যাঁ, শত্রুতা ছিল, রাগও ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি ওকে ভালোবাসতাম। একটা অদ্ভুত ভালোবাসা, আর যেটা সব সময় থাকবে। আমরা দুজন ভাইয়ের থেকে বড় ছিলাম। আমাদের দুজনেরই রক্তে একই রক্ত বইত। আমাকে সন্দেহ করে আপনি আপনার টাইম নষ্ট করছেন ইন্সপেক্টর। বিশ্বাস করুন, যখনই ওর খুনি ধরা পড়বে, সব থেকে শান্তি আমি নিজে পাবো। জানেন কেন? কারণ ওর শত্রুতা বা বন্ধুত্ব দুটোই খুব প্রিয় ছিল আমার কাছে। সিলভা, তেল কিন্তু একদম ফুটছে। তাহলে জিলিপি বানাবো তার মধ্যে? এমনিতেও গোল গোলে ঘুরবে, আমাদের কাছে পৌঁছতেও পারবে না। ঠিক বলেছিস তুই।
আমরা শুধু বড়ে হয়ে থাকবো কেন? চলো যাওয়া যাক, রাজার কাছ থেকে আমাদের হকটা পেতে হবে। কৃষ্ণ, সত্য, তোমরা কি বলছো? বল না জিলিপি খাবি কিনা? এই কৃষ্ণ, আরে হ্যাংলা বল না। হ্যাঁ ঠিক আছে, আমরা কেন না খেয়ে মরবো? আমরা না খেয়ে মরবো না, দেখা করি চল বাদশার সাথে। চল চল চল। অপরাধের কাহিনীতে এবার রক্তের দাগ লেগে গিয়েছিল। প্রত্যেক খেলোয়াড়ই এবার একে অপরকে হারাতে বা শেষ করতে ব্যস্ত ছিল। কিন্তু এই খেলার আসল খেলোয়াড় কে ছিল আর কে রাজা হতে উতলা হয়েছিল, এই সত্যটা জিলেপির মতো পেঁচালো ছিল ঠিকই, কিন্তু মিষ্টি নয়। এই কঠোর সত্যিটা প্রত্যেককে নাড়িয়ে দিয়েছিল। শ্রুতি দেবী, আপনার শাশুড়ি আর দেওরের স্ত্রীকে মৃতপ্রায় শ্বশুরকে ছুতে বারণ করেন। স্যার আপনি এই একটা কথা আর কতবার বলবেন বলুন তো? আমি আপনাকে বলেছি যে যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আমি এসব অনেক দেখেছি, তাই আমি জেনে গিয়েছিলাম যে এটা পুলিশ কেস। তুমি তোমার বাবার বাড়ি আর বিজনেস দুটোই ছেড়েছিলে, ওনার শত্রুর সঙ্গে হাত মিলিয়েছিলে, আবার বাবার কাছে ফিরে এসেছিলে। খুশি হয়ে তো ফেরোনি, বাধ্য হয়ে ফিরেছিলে, তাই না? আগে হ্যাঁ, বাধ্য হয়ে ফিরেছি। বাবার বিজনেসটা আমি এই কারণে ছেড়েছিলাম কারণ তো ঝুঁকি ছিল, প্রাণের ঝুঁকি। আমার উপর আগেই একবার হামলা হয়ে গিয়েছিল, কাশিমের কাছে গেলাম তো আরো একবার হলো। তুমি একটা কথা বলো আমায়, তোমার প্রাণের এতটাই ভয় ছিল যে তুমি তোমার বাবার বেআইনি আর বিপদে ভরা ধান্দাটাই ছেড়ে দিলে। তারপর কি করলে? তোমার বাবার শত্রু কাসিমের বিজনেস জয়েন করলে, ওই কান্ট্রি লিকারের ধান্দা। আদাব। আমি আর অন্য কিছু জানি না স্যার, ছোটবেলা থেকে এইসবই দেখে আসছি। হ্যাঁ কিছু আইনি ব্যবসা ট্রাই করেছিলাম আমি, কিন্তু হলো না। সেই জন্য আমি গিয়ে কাসিম কুরেশিকে জয়েন করলে। অবাক হয়ে গেলে কাশিম ভাই আমাকে এখানে দেখে? আমি শুনলাম যে তুমি তোমার বাবার থেকে আলাদা হয়ে গেছো। আর এখন আমি তোমার সাথে কাজ করতে চাই। গোবিন্দ, তুমি ভালো করেই জানো তোমার বাবা আমাকে পছন্দ করেন না, আমাকে অনেক ছোট ভাবে। কিন্তু আমি তোমাকে ছোট ভাবি না কাসিম ভাই, ওনার ছত্রছায়ায় আমি নিজেকে ছোট ভাবতাম। আচ্ছা, এরকম তো নয় যে তোমার বাবা আমার কাছে তোমায় পাঠিয়েছে? না না কাসিম ভাই, একদম না। ওনার ব্যবসা থেকে এখন আমি দূরে থাকতে চাই। তাহলে তুমি আমার কাছে কেন এলে? আমিও তো ওই একই ধান্দা করি। কারণ আমি আর অন্য কোনো কাজ জানি না কাসিম ভাই, আর তোমার এলাকাটা সম্পূর্ণ আলাদা। বাবার এলাকায় আমার প্রচুর বিপদ, সেই জন্য। গোবিন্দ, তোমাকে নিয়েই তো আমার বিপদ। হতেই পারে তুমি আমাকে পিছন থেকে ঢুকে দিলে। কাসিম ভাই, আমার মতলব যদি তাই হতো তাহলে আমি তোমার কাছে কেন আসবো? আমিও ভেবেছিলাম তুমি আমাকে সন্দেহ করতে পারো, কিন্তু তবু আমি এসেছি। কেন? কারণ আমার মনটা পরিষ্কার। হাত জোর করছি কাসিম ভাই, আমাকে তোমার সাথে কাজ করতে দাও। আমি বাবার কাছে আর ফিরে যেতে চাই না, জীবনে ঝুঁকি নিয়ে আর বাঁচতে চাই না, প্লিজ। ঠিক আছে। কাশিমের সাথে আমার বিপদ কাটলো না, পিছু করতে থাকলো। তাই আমি ভাবলাম এসব বেআইনি কাজকর্ম ছেড়ে দিয়ে অন্য কিছু আইনি ট্রাই করি। সে তো তুমি আগেও করতে পারতে। আগে হ্যাঁ করতে পারতাম, কিন্তু এখানে সবকিছু ছিল, সব লোক ছিল। এখানে করলে সবার জন্য ভালো হতো। কাসিম মুস্তাক আর তোমার উপর হামলা হয়েছিল, কাশিম মরতে মরতে বেঁচেছে। এই হামলা কি তোমার বাবা আনন্দ পিল্লাই করিয়েছিল? দেখুন স্যার, আমি হ্যাঁও বলতে পারবো না, নাও বলতে পারবো না, কারণ আমি সত্যিই জানি না এই কাজটা কে করিয়েছে। এবার আসল কথায় আসা যাক, তোমার বাবাকে কি তোমার দাদা গোবিন্দ মারিয়েছে? আপনি খুনিকে না ধরে বারবার বাড়ির লোকেদের কেন সন্দেহ করছেন স্যার? সন্দেহ আমরা সবাইকেই করি, তোমাকেও করি। জবাব দাও। না স্যার, গোবিন্দ এরকম করতেই পারে না। আমাদের সম্পর্ক খুব ভালো। জানি তো, এত কাছে যে শ্বাস নেওয়ারও জায়গা নেই। তোমাদের ধান্দায় তো বলে আমরা সব ফ্যামিলির কাছের লোক, আর হয়টা কি? সবাই একে অন্যের গলা কাটে। বাবা সবার সাথে সন্ধি করে নিয়েছিলেন স্যার। বাসুর বিয়েতে সমস্ত ঝামেলার মিটমাট হয়ে গেছিল স্যার, সবাই খুব খুশি ছিল।
জীবন অরবিন্দ, কোনো সিনেমা নয় যে জাদুকাঠি ঘুরিয়ে দিল আর সব ঠিক হয়ে গেল। ওই মিটিংয়েও কেউ ছিল যে কোলাকুলি করতে নয়, গলা কাটতে এসেছিল। সেই এই ফায়ারিং করিয়েছে। হ্যাঁ, 0.36 বোরের রিভলভার ইউজ হয়েছে। আজকালকার সব গ্যাংই এই ক্যালিবার ইউজ করছে। তুমি বলছিলে যে এই কেসে সেরকম কোনো লিডস পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমাদের সন্দেহ এই সুপারি বাইরের কোনো গ্যাং দিয়েছিল। তোমার সন্দেহ সত্যিও হতে পারে। অন্যান্য স্টেটের গ্যাংয়েদেরকে চেক করো। রিসেন্ট কয়েকটা ঘটনা বাইরে থেকে লোক এসে ঘটিয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে নেটওয়ার্ক অ্যাক্টিভেট করে দেবো। আমাদের সন্দেহ শুটার্সরা আপনার স্টেটের। অন্য প্রতিবেশী স্টেটে আমরা চেক করে নিয়েছি। কিছু সূত্র পেলেই আমি আপনাদের খবর দেব। আমি বিয়ের সমস্ত ফটোগ্রাফার ভিডিও দেখব। কিন্তু কেন স্যার? আমি তো আপনাকে বলেছি সব লোকই এসেছিল বিয়েতে। তোমার বাবার মার্ডার তোমার বিয়ের এক সপ্তাহের মাথায় হয়। হতে পারে বিয়ের ফটোগ্রাফে মার্ডারের সূত্র লুকিয়ে। তোমাদের আপত্তিটা কোথায়? এটা তো রুটিন প্রসিডিওর। নাকি এমন কিছু আছে যেটা তোমরা আমার থেকে লুকোচ্ছ? লাইসেন্সের কপি এসছে? আগে 1 মিনিট। এই হলো আপনার লাইসেন্সের কপি। লাইসেন্স। কেউ কিছু জিজ্ঞেস করেনি তো? না, কাজটা লোকাল পুলিশকে দিয়ে করিয়েছি। আসছি আমি। স্যার 1 সেকেন্ড স্যার, এটাকে দেখুন। প্রত্যেক ছবিতে জোর করে ঢোকার চেষ্টা করেছে। এই লোকটা নিজের ইন্স্যুরেন্স পলিসি করেছে, সেফ খেলেছে। প্রত্যেকটা সম্বন্ধের প্রুফ রেখেছে যাতে পরে কেউ সন্দেহ না করে। সত্যি সেটা হতে পারে যে আরিয়ান নয়, 3 জন শত্রু মিলে আরিয়ানকে সুপারি দিয়েছে। স্যার, তাহলে ফ্যামিলিকে লিস্ট থেকে বাদ দিলে আনন্দের 3 ছেলেই সবকিছু পেত ওর। তাহলে ওকে কেন মারবে? সত্যি সম্পর্কের ভাঙনটা সবসময় বাইরে থেকে দেখা যায় না। এই লোকটা সেটারই সুযোগ নিয়েছে। খোঁজ নাও একে। স্যার, প্রত্যেকটা ছবি কিছু বলছে, তাই না? হ্যাঁ, তুমি তো সব টাকা দিয়েই দিয়েছো আমাদের, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে তুমি আমাদেরকে ধোকা দিয়েছো। কিভাবে মানে? সুপারি দিয়েছিলে বোড়েকে মারার, আর তারপরে বললে সোজা রাজাকে মেরে দিয়ে চলে এসো। হ্যাঁ, রেট বলতে আমাদেরও ভুল হয়েছিল। রাজাকে মারার জন্য কম করে 2 কোটি টাকা নেওয়া উচিত ছিল। সেটার জন্য বিল পাঠাবো নাকি? ব্ল্যাকমেল? না না,
এটা তো আমার বাচ্চাদের ইন্স্যুরেন্স। এখন তুমি কিস্তি না দিলে আমি এক কিস্তি খবর পুলিশকে দিয়ে দিচ্ছি। আর এমনিতেও অর্ধেক খবরটা তো আমার বাচ্চারাই। ভেবে নাও, ফাঁসিতে চড়বে নাকি 2 কোটি টাকাটা দেবে, তোমার ব্যাপার। ভালো করে ভেবে নাও। গুড ডে। ওকে 2 কোটি টাকা দিতেই হবে, আর কোনো উপায় নেই ওর কাছে। কি ব্যাপার জেকব? 3 মাস হয়ে গেল, এখনো পুলিশ কিচ্ছু খুঁজে পায়নি। কি জানে না পুলিশ? আনন্দ পিল্লাইয়ের উপর ফায়ারিং কে করিয়েছে তুমি সেটা জানো? হ্যালো ইন্সপেক্টর স্যার, আমি কাশিম, দুবাই থেকে। তোর নামে রেড অ্যালার্ট জারি করতে চাইছিলাম। না না স্যার, আমি কালকে পৌঁছে যাব। ঠিক আছে, চলে আয়, দেখা হবে। না না স্যার, দাঁড়ান, শুনুন। আমি জানি আনন্দ পিল্লাইয়ের মার্ডারের সুপারি কে দিয়েছিল। নাম বল। স্যার, জেকব সুপারি দিয়েছিল। ঠিক আছে, আর শোন, এই ব্যাপারে কারোর সঙ্গে কথা নয়। এয়ারপোর্ট থেকে সোজা আমার কাছে আসবি। ঠিক আছে স্যার। কাসিম বলছে যে জেকব কুরুভিল্লা আনন্দ পিল্লাইয়ের জন্য সুপারি দিয়েছিল। আর জেকব উধাও। আমার মনে হচ্ছে কাসিম মিথ্যে বলছে। ও চাপে পড়ে বলছে, বাঁচার জন্য রাস্তা খুঁজছে ও। জানি না স্যার এই কেসের আসল জটটা কোথায়। সতীশ, জীবনের দাবা খেলায় সব খুঁটি ন্যায়মূর্তি, কিন্তু তার মানে এটা নয় যে তারা সেটা নয়। তারা হয়, প্রায়শই তারা তাদের সব থেকে চতুর খেলাটা খেলে। কাসিমের কথাতে কি সেই সত্যতা ছিল যে জেকবই আনন্দ পিল্লাইকে খুন করিয়েছে, নাকি এটা সত্য ছিল যে জেকব হত্যাকারীকে চিনত আর সে কাসিমকেও সেটা জানিয়েছিল, কিন্তু কাসিম পুলিশকে মিথ্যে বলছিল? কিন্তু কাসিম পুলিশকে মিথ্যা কেন বলছিল? অন্যদিকে ভাড়াটে খুনিরা সুপারি যে দিয়েছিল তাকে ব্ল্যাকমেল করছিল। সেই ব্যক্তির পরিচয় কি ছিল? সে কি অন্য কারো কথা এসব করছিল? এই কেস একটা গোলক ধাঁধার রূপ নিয়েছিল। পুলিশ আর হত্যাকারীদের মাঝে দূরত্ব খুবই কম ছিল, কিন্তু এই রাস্তাটায় অনেকগুলি চমকে দেওয়ার মতো মোড় ছিল, কিছু গভীর গাড্ডা ছিল আর কিছু মারাত্মক স্পিড ব্রেকার। আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো এই কেসের শেষ ভাগ। অবশ্যই দেখবেন, এই মার্ডার ইনভেস্টিগেশন আপনাদের চমকে দেবে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।